উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে একদিনের রাষ্ট্রীয় শোক আজ সকাল 10:30টায় মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন। দেশকে বিপদে ফেলতে ভারতে বসে ষড়যন্ত্র করছে হাসিনা, অভিযোগ মির্জা ফখরুলের আরও শক্তভাবে মোকাবেলার আহ্বান। অপরাধের বছর 2024, কালো অধ্যায় গণ অভ্যুত্থানে পুলিশের ন্যাক্কারজনক ভূমিকা আলোচনায় ভারতের মাটিতে এমপি আজিম হত্যা। মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর দখলে বান্দরবানের সীমান্ত ঘেঁষা দেশটি 270 কিলোমিটার এলাকা, সতর্ক সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। মামলা বাণিজ্য অভিযুক্ত ছাত্র আন্দোলনের সমন্বয়ক, পুঁজি করা হচ্ছে 24-এর ঘটনা, মিলেছে প্রমাণ, বিক্ষুব্ধ জনতা। আমাদের সহকর্মীকে পেয়েছি যিনি একটি মামলার বাদী, তাকে আর্থিক লেনদেনের সাথে সম্পৃক্ত থাকার প্রমাণিত হওয়ার পরে আমরা তাকে সকল কার্যক্রম থেকে বিরত রেখেছি। কুষ্টিয়া নিয়ন্ত্রণহীন চালের বাজার, কারসাজিতে দফায় দফায় বাড়ছে দাম, প্রশাসনের সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি, বেপরোয়া মিল মালিক। এবং পানামার পতাকাবাহী জাহাজ পাকিস্তান থেকে সরাসরি আসছে চট্টগ্রাম বন্দরে, সময় কম লাগছে অন্তত 4 দিন, সাশ্রয় হচ্ছে আমদানি খরচ। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, আপনাদের সঙ্গে আছি আমি তো আফরোজ। এবার বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা এএফ হাসান আরিফের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ। রাষ্ট্রীয় শোক ঘিরে দেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনর্মিত থাকবে। মরহুমের রুহের মাগফিরাত কামনায় দেশের সব মসজিদ ও ধর্মীয় উপাসনালয়ে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। এদিকে সকাল 10:30টায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের কবরের পাশে সমাহিত করা হবে হাসান আরিফকে। আরও আগে গত 20 ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ল্যাবেইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ভারতে বসে দেশকে বিপদে ফেলতে ষড়যন্ত্র চেষ্টা করছে শেখ হাসিনা, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের অভ্যন্তরীণ বিষয়ে কেউ যাতে হস্তক্ষেপ করতে না পারে সে বিষয়ে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। পঞ্চগড় প্রতিনিধি রাশেদুজ্জামান বাবুর তথ্য ছবিতে সাইফুল রিপনের প্রতিবেদন। সাম্য, সম্প্রীতি ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে পঞ্চগড়ের বোদা উপজেলার সাকোয়া স্কুল ও কলেজ মাঠে 6 বছর পর জনসভা করে বিএনপি। সমাবেশে যোগ দেন আশেপাশের জেলার বিএনপি নেতাকর্মীরাও। সমাবেশে অংশ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জোর করে ক্ষমতায় থাকতে গিয়ে শেষ পর্যন্ত সপরিবারে দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা। এখন পার্শ্ববর্তী দেশে অবস্থান নিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। সমস্ত সারা দেশে যে অসংখ্য আওয়ামী লীগেরা আছে তাদেরকে বিপদে ফেলে দিয়ে সে পালিয়ে গেছে, তাই না? ওইখান থেকে সে ষড়যন্ত্র করতেছে, চক্রান্ত করতেছে, একটা মিথ্যা প্রচারণা চালার চেষ্টা করতেছে। এটা কি, এই যে আমাদের ভাইরা বসে আছে এখানে, আমাদের হিন্দু ভাইরা, আমরা নাকি তাদের উপরে এই দেশে নাকি অত্যাচার হচ্ছে, জোরে কইবা হবে কহাতে আমার বিভ্রান্ত করেছে, আমাদেরকে বিপদে ফেলার চেষ্টা করতেছে। সেই জন্য আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে। আমাদের উপরে যেন কেউ কোনোদিন অন্যায় ভাবে আমাদের দেশের ভেতরে হাত না দেয়, তার ব্যবস্থা আমাদেরকে করতে হবে। সাধারণ মানুষ সংস্কার বোঝে না, তারা নিত্যপণ্যের দাম সুলভে চায়, শান্তি চায়, এমন দাবি করে দেশে যেন কেউ বিভক্তি সৃষ্টি করতে না পারে সে বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব। সাধারণ মানুষ সংস্কার অত বুঝে না, তাই কে বুঝে? মূল কথা, আমি যেন ভোটটা দিতে পারি, আমার দেশে যেন শান্তি থাকে, আমার জিনিসপত্রের দাম যেন কম হয়। হ্যাঁ, মানে ভোটটা আছে এই জন্য যে আমরা ভোটটা দিতে পারলে আমরা আমাদের সঠিক লোক নির্বাচন করতে পারবো, সেই লোক পার্লামেন্টে গিয়ে আমাদের জন্য ভালো কাজ করবে, দেশটাকে ভালোভাবে সঠিকভাবে সাজায় দিবে, তাই না? এটাই আমরা চাচ্ছি। আহ্বান জানাতে চাই সরকারি কর্মকর্তাদেরকে, আমাদের পুলিশ ভাইদেরকে, আমাদের সেনাবাহিনীর মানুষদেরকে, বিডিআর বাহিনীদেরকে, যে আসুন, আমরা একটা সুযোগ পেয়েছি, এই সুযোগটাকে আমরা কাজে লাগাই, আবার আমরা বাংলাদেশকে সমস্ত বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে গড়ে তুলি। ঘুষখোর দুর্নীতিবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বানও জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সবাই রুখে দাঁড়াবেন, কেউ ঘুষ দিবেন না, যে ঘুষ চাইবে ওকে ধরে নিয়ে পুলিশের হাতে দেবেন।
সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। এদিকে জুলাই আন্দোলনে গণহত্যার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেবে পুলিশ সদর দপ্তর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জানালেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সকালে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। ইন্টারপোলের রেড নোটিশ জারি করার জন্য শেখ হাসিনার বিরুদ্ধে যে ফর্মটা আছে তাদের স্বীকৃত ফর্ম, সেটা ফিল আপ করে একটা ফরওয়ার্ডিং লেটার সহ আমরা এনসিবিকে, অর্থাৎ বাংলাদেশ পুলিশের যে সেন্ট্রাল ব্যুরো, ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো যেটা আছে, সেটার কাছে আমরা পাঠিয়েছি। বাকি ফর্মালিটিসটা করার দায়িত্ব আমাদের এনসিবির। সুতরাং এই ইন্টারপোলের রেড নোটিশটা ইন্টারপোল কর্তৃক জারি হয়েছে কিনা সেই বিষয়টা বলার দায়িত্ব হচ্ছে আমাদের এনসিবির এবং আমাদের বাস্তবিক অর্থে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশের অফিসের। যুক্তরাষ্ট্রের $300 মিলিয়ন পাচারের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন। রোববার তাদের বিরুদ্ধে অনুসন্ধান কাজ শুরু হয়। এদিকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের 3 ব্যাংকে 16টি অ্যাকাউন্টে 21 কোটি টাকার সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন, যা ইতিমধ্যে ফ্রিজ করা হয়েছে। শিউলি রায়ের রিপোর্ট। রোববার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন দুদকের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। এই সময় নিজের সম্পদ বিবরণী তুলে ধরেন তিনি। উপস্থিত ছিলেন অন্যান্য কমিশনাররাও। এক প্রশ্নের জবাবে কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ হাসান ফরিদ বলেন, কারো দাসত্ব করবে না দুদক, দুর্নীতির বিরুদ্ধে সরবর থাকবেন তারা। অবজেক্টিভ থাকে দুর্নীতি, এই দুর্নীতি যাতে সংশ্লিষ্ট যে কেউই হোক, সে দুর্নীতি টানলে সেও আসবে। এইটুক সাহস আমাদের আছে ইনশাআল্লাহ এই কমিশনের মধ্যে। কারণ আমাদের ভয়ভীতি শুধু মহান সৃষ্টিকর্তা প্রভু ভগবান বা গডকে নিয়ে, পৃথিবীর কোন মানুষের দাসত্ব এই কমিশন করবেন ইনশাআল্লাহ, এটা আপনাদের গ্যারান্টি দিতে পারি। আপনারা যদি আমাদের সাথে কাজ না করেন, আমাদেরকে সাহায্য না করেন এবং ফ্র্যাঙ্কলি হেল্প না করেন, দুদক কিন্তু এগিয়ে যেতে পারবে না। এই সময় দুদকের চেয়ারম্যান জানান, যুক্তরাষ্ট্রের $300 মিলিয়ন পাচারের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে কমিশন। সাবেক প্রধানমন্ত্রীর $300 মিলিয়ন পাচার নিয়ে অনুসন্ধান সম্পর্কে কিছু কথা বলবো কিনা, এটা যেহেতু অনুসন্ধান পর্যায়ে আছে, অনেক ঘটনাই সত্য, আমরা সুনির্দিষ্টভাবে আমাদের হাতে আরো তথ্য আসতে পারে, আমরা সামনে সরাসরি কথা বলবো। অন্যদিকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের 3 ব্যাংকে 16টি অ্যাকাউন্টে 21 কোটি টাকার সন্ধান পেয়েছে দুদক, যা ইতিমধ্যে ফ্রিজ করা হয়েছে। বর্তমানে নথিপত্র সংরক্ষণ ও যাচাই বাছাইয়ের কাজও চলছে। দুদকের অনুসন্ধান টিম প্রতিবেদন দাখিল করলেই আইন অনুযায়ী সিদ্ধান্ত নেবে কমিশন। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। পদোন্নতিতে কোটার প্রতিবাদে সচিবালয় জনপ্রশাসন মন্ত্রণালয়ে অবস্থান নেন প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা। এই অবস্থায় তাৎক্ষণিক বৈঠকে বসেন জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমান। জানান, কিছু মৌলিক বিষয় নিয়ে দাবি জানিয়েছে ক্যাডাররা, দূরত্ব কমিয়ে এনে সমাধানে গুরুত্ব দিয়েছেন তারা। এছাড়া জনপ্রশাসন সংস্কারে সবাইকে সরকারের সহযোগিতার আহ্বান জানান জনপ্রশাসন সচিব। উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসন ক্যাডারের কোটা কমাতে জনপ্রশাসন সংস্কার কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদে এবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সামনে অবস্থান নেন প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা। দল বেঁধে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অবস্থান নেন তারা। পরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান বৈঠকে বসেন অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সাথে। বৈঠক শেষে তিনি বলেন, কিছু মৌলিক বিষয় নিয়ে তারা দাবি জানিয়েছেন, দূরত্ব কমিয়ে সমাধানে গুরুত্ব দিয়েছেন তারা। এটা আমাদের ওয়ার্কশপ বলেন, সেমিনার বলেন, ক্লোজ ডোর ডিসকাশন বলেন অথবা ওপেন ডিসকাশন বলেন, করে একটা মতামত এই কমিশনকে দেওয়া হবে। আমরা এই সপ্তাহের মধ্যেই করবো ইনশাল্লাহ। স্যারেরও সময় নিতে হবে, কমিশনেরও সময় নিতে হবে, ওনাদেরও সময় নিতে হবে, আর আমারও সময় নিতে হবে, সকলে মিলিয়ে করব। এবং এটার পরে আমার মনে হয় বিভিন্ন ক্যাডারের অথবা সরকারি চাকরি যারা আমরা করি, এখন তো কর্মচারী বলি, তাদের কারোর মধ্যে আর ভুল বোঝাবুঝির কোনো সুযোগ থাকবে না। জনপ্রশাসন সংস্কার একটি চলমান প্রক্রিয়া জানিয়ে সিনিয়র সচিব বলেন, সরকারকে সবার সহযোগিতা করতে হবে। এই সরকারকে কতটুকু স্থিতিশীল রেখে জনস্বার্থে জনগণকে নিয়ে আগানো যায়, এটাই আমার লক্ষ্য। এছাড়া সংস্কারের বিষয়ে 31শে ডিসেম্বর পর্যন্ত যে কেউ সুপারিশ দিতে পারবে বলেও জানান মোখলেসুর রহমান। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা।
সীমান্তে দুর্নীতির কারণেই রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকানো যাচ্ছে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে থাইল্যান্ড সফর পরবর্তী দেশে ফিরে গণমাধ্যমে এক ব্রিফিংয়ে কথা জানান তিনি। এর আগে সকালে আরেক অনুষ্ঠানে রোহিঙ্গা প্রত্যাবাসনে বঙ্গোপসাগরীয় আঞ্চলিক যোগাযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে জানান উপদেষ্টা। জান্নাতুল মোহনার প্রতিবেদন। থাইল্যান্ডে মিয়ানমারের সীমান্তবর্তী 4 দেশের সঙ্গে মন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে দেশে ফিরে দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পরে দেশে আর কোনো রোহিঙ্গাকে ঢুকতে দেওয়া হবে না বলার পরেও বিগত 2 মাসে মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশ ঘটেছে 60,000-এরও বেশি রোহিঙ্গার। কিন্তু এখনো কেন তারা দেশে ঢুকছেন এমন প্রশ্ন করা হলে দুপুরে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্ডারে দুর্নীতির কারণেই তারা এই সুযোগ পাচ্ছে। দুর্নীতি আছে বর্ডারে, এটা সত্যি কথা, এটা অস্বীকার করার কোনো অর্থ নেই। দুর্নীতির মাধ্যমে প্রচুর ঢুকে যাচ্ছে, নৌকা দিয়ে ঢুকছে। ব্যাপারটা হলো যে একটা শুধু বর্ডার দিয়ে ঢুকছে তাতে না, বিভিন্ন জায়গা দিয়ে ঢুকে যাচ্ছে। এটাকে আটকানো খুব কঠিন হয়েছে। তবে আমি এখনো মনে করি না যে আরেকটা ঢল যেটা সেরকম কিছু একটা আসবে। রোহিঙ্গাদের অধিকার ও নিরাপত্তা ইস্যুতে আসিয়ানের সহায়তা চেয়েছে বাংলাদেশ, জানান পররাষ্ট্র উপদেষ্টা। নিরাপত্তার সাথে ফেরত যাওয়ার পরিবেশ সৃষ্টি করতে হবে, এটা তোমাদের দায়িত্ব। এবং আমি আন্তর্জাতিক সম্প্রদায়কে বলেছি, মানে অন্যান্য যারা ছিল, যে তোমাদের বিশেষ করে আসিয়ানের আমরা এ ব্যাপারে সহায়তা চেয়েছি। এর আগে সকালে রাজধানীর বিআইএসএস অডিটোরিয়ামে বঙ্গোপসাগরের সাথে পুনঃসংযোগ স্থাপন অভিন্ন স্বার্থর খোঁজ শীর্ষক সেমিনারে রোহিঙ্গা বিষয়ে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। উপদেষ্টা বলেন, রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরাতে বঙ্গোপসাগরীয় দেশগুলোর সাথে পারিপার্শ্বিক ভূ-রাজনৈতিক সম্পর্ক ভূমিকা রাখবে। That peace and order will not be possible in Myanmar and consequently in the region unless the Rohingyas lodged in the camps in Bangladesh can go back to their homes with security and rights. উপদেষ্টা ছাড়াও সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইয়াওমা কিমেনোরি। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। 2024 সালটা অপরাধের তীর্থ বছর হিসাবে স্মরণীয় থাকবে ইতিহাসে। বছরের মাঝামাঝি বড় গণ অভ্যুত্থানের বিপরীতে পুলিশের গুলিতে গণহত্যা কালো অধ্যায় হয়ে থাকবে। শুধু তাই নয়, অভ্যুত্থানে পুলিশের গুলিতে 80,000-এর বেশি আহতের ঘা এখনো শুকায়নি। অভ্যুত্থানের আগে বিদেশের মাটিতে সংসদ সদস্য আনোয়ারুল আজিমের নৃশংস খুনের ঘটনার চাঞ্চল্যতা অবাক করেছিল দেশের মানুষকে। 2024 সালে আলোচিত অপরাধ চিত্র তুলে ধরছেন শাহাদাত নিশাদ। 2024 সালটা শুরু হয়েছিল বিতর্কিত একদলীয় নির্বাচন দিয়ে। স্বৈরাচারের ক্ষমতা পাকাপোক্ত করার সেই নির্বাচন আখ্যা পেয়েছিল আমি ডামি নির্বাচন। নির্বাচনের আগে পরে চলেছিল দেশজুড়ে ট্রেন বাসে আগুনের নাশকতা, হয়েছিল বহু রাজনৈতিক মামলা। দ্বাদশ জাতীয় নির্বাচন শেষ হতেই শুরু হয় উপজেলা নির্বাচন। ধাপে ধাপের সেই নির্বাচন ঘিরে দেশজুড়ে আওয়ামী কোন্দলে প্রাণ দেন 20-এর অধিক নিরীহ ও রাজনৈতিক কর্মী। এরপর দেশজুড়ে চাঞ্চল্য তৈরি করে ঝিনাইদহের এমপি আনার হত্যাকাণ্ড। ভারতের কলকাতায় নৃশংসভাবে খুন হলে তৎকালীন ডিবির হারুনের সন্দেহজনক কথাবার্তা আগুনে ঘেঁটিলে দেয়। এক পর্যায়ে আলোচনায় আসে স্বর্ণ চোরাচালানের গল্প। কলকাতায় এমপি আনারের লাশের কয়েক টুকরো ধরে অনুসন্ধানের চেষ্টা হয় এই বছরের ডিসেম্বরে ডিএনএ টেস্টের মধ্য দিয়ে। এর আগে বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডের প্রাণ যায় 44 জনের। এই ঘটনার রেশ না কাটতেই বিসিএস সহ 30টি নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ঊর্ধ্বতন 3 কর্মকর্তা সহ 17 জনকে গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। সেখানে আলোচনা সৃষ্টি করে পিএসসির ড্রাইভার আবেদ আলী, যিনি শুধুমাত্র প্রশ্ন বিক্রি করেই হয়েছেন শত কোটি টাকার মালিক। 2024-এর সবচেয়ে বড় বর্বরতম ঘটনা ঘটে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে। ছাত্রদের কোটা বাতিলের আন্দোলন রূপ নেয় ইতিহাসের সবচেয়ে বড় সরকার পতনের অভ্যুত্থানে। ছাত্র জনতার উপর পুলিশের নির্বিচারে গুলিতে প্রাণ ঝরে যায় হাজারেরও বেশি ছাত্র জনতার, যে বর্বরতায় হতবিম্বর হয়ে পড়ে পুরো বিশ্ব। সংবাদের শিরোনাম হয় বিশ্ব মিডিয়ায়। 2024-এর 5 আগস্ট ইতিহাসের সেই মাহেন্দ্রক্ষণ। স্বৈরশাসক হাসিনার পতনের দাবিতে সেদিন লাখ লাখ মানুষ ঢাকায় ঢুকে পড়ে। ছিন্ন ভিন্ন করে দেয়
হাসিনার গণভবন। সেদিন ক্ষমতার মসনদ ছেড়ে হঠাৎ উধাও হয়ে যাওয়া হাসিনার দল সরকার সহ পালিয়ে যায় ভারতে। ক্ষমতার পাদপ্রদীপে চলে আসেন নোবেলজয়ী প্রফেসর ডক্টর ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় বসতে না বসতেই রাজপথে স্বৈরাচার দোসররা নানা রূপে ঢঙে দাবির মিছিল নিয়ে নামে রাজধানীতে। উঠে পড়ে লাগে দেশকে অস্থিতিশীল পরিস্থিতি করতে। হাসিনা পালানোর পর দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটলেও দেশ জুড়ে বাড়ে ডাকাতি ছিনতাইয়ের ঘটনা। তবে বছর শেষ হয় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে যৌথ বাহিনী মাঠে অভিযানে নামলে। শাহাদাত নিশাত, দেশ টিভি, ঢাকা। বান্দরবানের সীমান্ত ঘেঁষা মিয়ানমারের ২৭০ কিলোমিটার এলাকা এখন মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির দখলে। সেখানে চলছে বিদ্রোহীদের মধ্যে সংঘাত। এমন পরিস্থিতিতে চোরাচালান সহ কোনোভাবে যাতে রোহিঙ্গা প্রবেশ করতে না পারে সেজন্য সীমান্তবর্তী প্রায় ৩৬ কিলোমিটার এলাকায় বাড়তি নিরাপত্তা জোরদার করেছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। সহকর্মী আবুল বাশার নয়নের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত তারেক মাহমুদ সুজনের ডেস্ক রিপোর্টে। বান্দরবানের নাইখংছড়ি উপজেলায় মিয়ানমারের সঙ্গে সীমান্ত এলাকা রয়েছে ৭১ কিলোমিটার, যার মধ্যে প্রায় ৩৬ কিলোমিটার সীমান্ত এলাকা পাহারায় রয়েছে নাইখংছড়ি ব্যাটালিয়ন বিজিবি ১১। ওপারে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ২০২২ সালের সেপ্টেম্বর থেকে তাদের ক্যাম্পগুলোর দখল হারিয়েছে। বর্তমানে সেখানে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির অবস্থান। এমন সুযোগে সক্রিয় হয়ে উঠেছে কিছু চোরাকারবারি ও দালাল চক্র। তাদের অপরাধী দমনে সীমান্ত রোডে টহল জোরদার করেছে নাইখংছড়ি ব্যাটালিয়ন। পাশাপাশি সীমান্ত সড়ক সংলগ্ন এলাকায় নতুন ৬টি অস্থায়ী পোস্টের মাধ্যমে নজরদারি বাড়ানো হয়েছে। অপতৎপরতা রোধে সীমান্ত রোডে দিনরাত চলছে এফিসি টহল। বিজিবির এমন তৎপরতায় স্বস্তি ফিরেছে এলাকায়। আমরা যে শান্তিভাবে বসবাস করতেছি শুধুমাত্র তাদের চৌকস নেতৃত্ব, তাদের টহল জোরদার এবং তাদের যে অধিকতর তৎপরতার কারণে আমি মনে করি আজকে আমরা সুন্দরভাবে বসবাস করেছি। এই মানব পাচার আমাদের জন্য হুমকির ব্যাপার হয়েছে। এটা যে কোনো মূল্যেই ঠেকানো আমরা মনে করি এটা আমাদের জন্য জরুরি হয়ে পড়েছে। পাশাপাশি যদি জনগণ এবং আরো প্রশাসনিক কর্মকর্তা সব যারা প্রশাসনের দায়িত্বরত রয়েছেন তারা যদি আরো কঠোর হয় এবং জনগণের সার্বিক সহযোগিতা যদি পায় তাহলে ধরেন আরো অনেক অংশ কমে আসবে। সীমান্তের ওপারে অস্থিতিশীল পরিস্থিতি বিদ্যমান থাকলেও নাইখংছড়ি বিজিবি ১১ নিয়ন্ত্রিত সীমান্ত দিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশ রোধ করা সম্ভব হয়েছে। একজন রোহিঙ্গাও যাতে পারাইতে না পারে এই সহযোগিতা আমরা পাবলিকের পক্ষ থেকে আমরা জনগণের পক্ষ থেকে করার আমরা চেষ্টা করব। বর্ডার ম্যানেজমেন্টের জন্য আমাদের বিজিবির ১১ ব্যাটালিয়ন এবং ৩৪ ব্যাটালিয়ন এখানে আছে। তারা সার্বক্ষণিকভাবে সীমান্ত রক্ষা করে যাচ্ছে। সীমান্তে চোরাচালান প্রতিরোধ করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি ও স্থানীয় সচেতন নাগরিক সহ অন্যান্য সব সংস্থার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন বলে মনে করেন সবাই। নিউজ ডেস্ক, দেশ টিভি। এবার মামলা বাণিজ্যে অভিযুক্ত খোদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয়ক। ২৪ বিপ্লবে আহত, নিহত বা হামলার ঘটনাগুলো পুঁজি করছে সে। মামলায় আসামি করা আর আসামি তালিকা থেকে বাদ দিতে শুরু করছে চাঁদাবাজদের। ক্ষুব্ধ জনতা বিক্ষোভ, মিছিল ও মানববন্ধন পর্যন্ত করেছে তার বিরুদ্ধে। মিথ্যা মামলা বাণিজ্য ধারাবাহিকের আজ ১৫তম পর্ব অনুসন্ধান করেছে মৌলভীবাজার প্রতিনিধি সালেহ এলাহি কুটি, জানাচ্ছেন এম এ আজিম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে মামলা বাণিজ্যের প্রতিবাদে মৌলভীবাজারের রাজপথে আবারও ছাত্র জনতা। অভিযোগ, সমন্বয়ক শেখ সাব্বির আহমদ ও তানজিয়া শিশির নামে বেনামে মামলায় ফাঁসিয়ে করছেন সাধারণ মানুষকে হয়রানি, আর সে মামলা থেকে অব্যাহতি দিতে করছেন চাঁদাবাজি। বাধ্য হয়ে ছাত্রদের সকল কার্যক্রম থেকে তাদের অব্যাহতি দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা। বিভিন্ন মামলাগুলা ঘাটাঘাটি করে যেটা দেখা যায় যে বেশ কিছু মামলা আসলে স্রেফ বাণিজ্যের জন্য করা হয়েছে। এমন দেখা গেছে যে আমরা একজন আমাদের সহকর্মীকে পেয়েছি যিনি একটি মামলার বাদী। সে তাকে আর্থিক লেনদেনের সাথে সম্পৃক্ত থাকার প্রমাণিত হওয়ার পরে আমরা তাকে সকল কার্যক্রম থেকে বিরত রেখেছি। বর্তমানে যে মামলাগুলো এরা মামলা বাণিজ্য করার লাই মামলা দেয়, প্লাস টাকা খাওয়ার লাই তারা মামলা দেয়। মিথ্যা মামলা হয়রানির শিকার জেলার শত শত মানুষ। ঘটনার সময় হাসপাতালে চিকিৎসাধীন থেকেও হয়েছেন আসামি। বাদ পড়েনি কলেজের অধ্যাপকরাও।
আগস্ট আমি সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলাম। 3 আগস্ট দেখেই আমার উপর একটি মিথ্যা মামলা করানো হয়েছে। মৌলভীবাজার 3 আগস্ট কোনো ঘটনা বৈষম্য ছাত্র আন্দোলনের কোনো প্রোগ্রাম হয়েছিল না, কিন্তু সেই মিথ্যা বানোয়াট একটি মামলা করে মামলা বাণিজ্য করার জন্য হয়রানিমূলক আসামি আমাকে করা হয়েছে। তো এই মামলা বাণিজ্য যাতে কেউ করতে না পারে এই জন্য আমি প্রশাসনের সহযোগিতা চাইছি, এবং আমি আশা করব যে যারা এই মামলা দিয়েছে তাদের বিরুদ্ধে প্রশাসন কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। পুলিশ বলছে তদন্তে বাদ পড়বে মিথ্যা মামলা ও আসামিরা। বাদী পক্ষ থেকে আর কি যে কিছু ব্যক্তির নাম নিয়ে এসে বলে যে নামগুলো ভুলে চলে আসছে, এগুলো আসলে জড়িত নয়। আসলে তদন্তের পর্যায়ে এই কথাগুলোর কোনো কিন্তু মূল্যায়ন নেই। জুলাই আগস্ট বিপ্লবের ঘটনায় মৌলভীবাজার জুড়ে মিথ্যা মামলার হিড়িক পড়েছে, যা বন্ধে কঠোর পদক্ষেপ চায় জেলাবাসী। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। কুয়াশায় আচ্ছন্ন চুয়াডাঙ্গা। সকাল 6টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13.2 ডিগ্রি সেলসিয়াস। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী খায়রুজ্জামান সেতু। সেতু, জনজীবনে শীতের প্রভাব কেমন দেখছেন? তো হ্যাঁ, আপনি কিছুক্ষণ আগে যেমনটি বলছিলেন যে চুয়াডাঙ্গাতে কিন্তু আজকে সকাল 6টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13.2 ডিগ্রি সেলসিয়াস। এই যে এই 13.2 ডিগ্রি সেলসিয়াস কিংবা 13-র আশেপাশে কিন্তু আজ গত 3 দিন ধরে কিন্তু এই 13-র আশেপাশে তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে। এর মূল কারণ হচ্ছে আপনারা জানেন, সেটা হচ্ছে যে সামনে গত কিছুদিন আগে থেকে কিন্তু সাগরে একটা লঘুচাপ সৃষ্টি হয়েছে। এই লঘুচাপের কারণে কিন্তু চুয়াডাঙ্গার তাপমাত্রার পারদ কিন্তু বেড়ে গিয়েছে। তবে তাপমাত্রার পারদ কুয়াশার দাপট কিন্তু কমেনি, বরং কুয়াশার দাপট বেড়েই গিয়েছে বলা যেতে পারে। শুধু তাই নয়, কুয়াশার সাথে পাশাপাশি হচ্ছে হিম শীতল বাতাস কিন্তু বইছে। এই যে তাপমাত্রার পারদ বাড়তি থাকলেও কুয়াশা কারণে যেমন রোদ দেখাতে পাচ্ছে না, পাশাপাশি হিম শীতল বাতাস, এই যে রোদের কুয়াশা বলা যেতে পারে এক কথায় কুয়াশা এবং হিম শীতল বাতাসের কারণেই কিন্তু শীতের তীব্রতা কিন্তু চুয়াডাঙ্গাতে কমেনি। অর্থাৎ যে তাপমাত্রা পারদ বাড়তি আছে, কিন্তু শীতের তীব্রতা কিন্তু আগের মতোই বলা যেতে পারে আছে। তো সেক্ষেত্রে সকালবেলা কিন্তু যে সমস্ত মানুষ বের হচ্ছে তাদের কিন্তু একেবারে না বেরোলেই নয়, এই কারণে তারা বেরোচ্ছে। তো বেরিয়ে কিন্তু তারা দুর্বিষহ জীবনযাপন করছে, কারণ কনকনে ঠান্ডা শীত অনুভূতি হচ্ছে। তো একই সাথে আমি একটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে কিন্তু গতকালকে কিন্তু 10টা থেকে 11টার আগে কিন্তু সূর্যের মুখ চুয়াডাঙ্গাবাসী দেখতে পারেনি। আজকেও হয়তো ওই 10টা-11টার দিকেই পরিপূর্ণ সূর্যের মুখ দেখতে পাবে। তবে একটা মজার ব্যাপার হলো, যখনই সূর্যের মুখ দেখা যাচ্ছে, সূর্য যতটুকু পরিমাণ অবস্থান করছে চুয়াডাঙ্গার আকাশে, ততক্ষণ পরিমাণ কিন্তু সূর্যের দীপ্ত তেজ দেখিয়েছে। অর্থাৎ কিন্তু সূর্য যখন বের হচ্ছে তখন কিন্তু একেবারে চুয়াডাঙ্গার মানুষের গায়ে গরম কাপড় কিন্তু খুলে ফেলতে হচ্ছে, কিন্তু সূর্যের বের হওয়ার আগ পর্যন্ত কিন্তু গরম পোশাক পরিধান করেই কিন্তু চুয়াডাঙ্গাবাসীকে চলাফেরা করতে হচ্ছে। সেক্ষেত্রে বলা যেতে পারে যে সকালের দিকে কনকনে শীতে মানুষজন কষ্ট পাচ্ছে, আবার যখন সূর্যের আলো দেখা যাচ্ছে তখন কিন্তু সূর্যের দীপ্ত তেজে কিন্তু চুয়াডাঙ্গাবাসী কষ্ট পাচ্ছে। তো এই ছিল চুয়াডাঙ্গা থেকে সর্বশেষ। সেতু, আপনাকে ধন্যবাদ। চুয়াডাঙ্গা থেকে শীতের প্রকোপ সম্বন্ধে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী খায়রুজ্জামান সেতু। দেখছেন সংবাদ সকাল। রাজশাহীর বাঘমারায় তেলের ট্রাকে বিস্ফোরণে একটি তেলের ডিপো সহ পুড়ে ছাই হয়েছে 8টি দোকান। রোববার সন্ধ্যায় উপজেলার তাহিরপুর বাজারে অগ্নিকাণ্ড ঘটে। স্থানীয়রা জানায়, তাহিরপুর বাজারে আলিফ নামের এক ব্যবসায়ী তেলের দোকানে ব্যারেল জ্বালানি তেল বিক্রি করেন। বিকেলে সেই দোকানে তেল দেওয়ার সময় পদ্মা অয়েলের ট্যাঙ্কারে আগুন লাগে। এক পর্যায়ে ট্যাঙ্কারটি বিকট শব্দে বিস্ফোরণ হয়। এ সময় তেলের ডিপো সহ 8টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। বাগমারা ফায়ার সার্ভিস জানায়, 4টি ইউনিট প্রায় 1.5 ঘন্টার চেষ্টার পর সন্ধ্যা 7:30টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই পুড়ে যায় সব দোকান। কুষ্টিয়ায় কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না চালের বাজার। চালকল মালিকদের কারসাজিতে দফায় দফায় বাড়ছে চালের দাম। প্রশাসনের সাথে মিল মালিকদের বৈঠকে চালের দাম কেজিতে 1 টাকা কমানোর সিদ্ধান্ত হলেও তা মানছেন না মিল মালিকরা। কমানো তো দূরের কথা, উল্টো বাড়িয়ে দিয়েছেন চালের দাম জানিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে ভোক্তাদের মধ্যে। ইরফান আনার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। কুষ্টিয়ায় গত 2 সপ্তাহে সব ধরনের চালের দাম কেজি প্রতি বেড়েছে 4 থেকে 5 টাকা।
এরই পরিপ্রেক্ষিতে চালের বাজার নিয়ন্ত্রণে 18 ডিসেম্বর মিল মালিকদের সাথে বৈঠকে বসেন জেলা প্রশাসক। সিদ্ধান্ত হয় সব ধরনের চালের দাম কেজিতে 1 টাকা কমানোর। কিন্তু সেই সিদ্ধান্তের কয়েকদিন পার হয়ে গেলেও দাম কমাতো দূরের কথা, উল্টো বাজারে বেড়েছে সব ধরনের চালের দাম। বর্তমানে কুষ্টিয়ার বাজারে সরু মিনিকেট চাল বিক্রি হচ্ছে 75 টাকা কেজি, কাজললতা চাল বিক্রি হচ্ছে 72 টাকায়, আর মোটা আটার চাল কেজি প্রতি বিক্রি হচ্ছে 60 টাকা দরে। আমরা সকাল থেকে যেসব জায়গা থেকে চাউল কিনি সেসব মিলে আমরা সকাল থেকে খোঁজ নিচ্ছি, আগের মতোই পূর্ব নির্ধারিত দামে চালটা বিক্রি হচ্ছে। চাল দাম গতকাল করেছে তো আজকে আরও বেড়েছে। গতকালকে 1850 যেটা, এটা আজকে হচ্ছে 1875 টাকা। চালের দাম নিয়ে মিল মালিকদের এমন কারসাজিতে ক্ষুব্ধ সাধারণ ভোক্তারা। 5 টাকা বাড়ানোর পর 1 টাকা কমানোর সিদ্ধান্তে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া, যদিও এখনো হয়নি তারও বাস্তবায়ন। মিল মালিক সব ওরা দাম বাড়াচ্ছে, ওই চাল কলের দাম আছে, এইদিকে ধানের দাম বাড়িয়ে যাচ্ছে, এই সমস্ত বিভিন্ন অজুহাতে এই সমস্ত ছোট ব্যবসায়িকরা এরা বেশিরভাগই মুনাফা বেশি লাভ করছে। চেয়ারে বসে থাকলে হবে না, বাজারে এসে মাঠ পর্যায়ে এসে এটাকে তদারকি করতে হবে, আর মিল মালিকদের এটা ব্যাপার সবসময় একটা পেশায় রাখতে হবে। আইন যেটা আছে আসলে শক্তভাবে যদি এটা প্রয়োগ করা যায়, আমার মনে বাজার নিয়ন্ত্রণে আসবে। এদিকে চালের বাজার নিয়ন্ত্রণে চালকল মালিকদের এমন কারসাজি বন্ধে আলাদা মনিটরিং সেল গঠনের কথা বলছেন বাজার বিশ্লেষকেরা। এখন 5 টাকা বাড়ায় 1 টাকা কমলে পারে ভোক্তার কি বেনিফিট হলো? এখানে তো ভোক্তাদের সাথে চালাকি করা হচ্ছে, এবং জানি না এর সাথে প্রশাসন কতটুকু সম্পৃক্ত আছে কি নাই, কিন্তু এগুলো তো অবশ্যই মনিটরিং করা দরকার। এটা সত্যিকার অর্থেই চাউলের জন্য আলাদা একটা মনিটরিং টিম পার্মানেন্ট রাখা দরকার, যে অবস্থা বিরাজ করছে আমাদের দেশে। আর জেলা প্রশাসক বলছেন, প্রতিশ্রুতির পরেও যদি মিল মালিকরা চালের দাম বাড়ায় তবে তাদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। অবশ্যই নিব, আমার এখানে কমিটমেন্ট করে দেওয়ার পরে যদি ওনারা বাড়িয়ে থাকে আমরা অবশ্যই এটা বিষয়ে কথা বলবো, ঠিক আছে? ওনারা কমিটমেন্ট করে যে যদি এটা করে, এটা তো ওনারা ঠিক করছেন না। চাল নিয়ে মিল মালিকদের চালবাজি বন্ধে প্রশাসনকে আরও কঠোর হওয়ার তাগিদ সাধারণ ভোক্তাদের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। পানামার পতাকাবাহী জাহাজ পাকিস্তান থেকে সরাসরি আসছে চট্টগ্রাম বন্দরে। এতে আগের চেয়ে সময় কম লাগছে অন্তত 4 দিন। সাশ্রয় হচ্ছে আমদানিকারকদের খরচপাতিও। রোববার দুপুরে চট্টগ্রাম বন্দরে নোঙর করে জাহাজটি। একেএম নাজিমের রিপোর্ট। প্রথমবারের মতো পানামার কোনো জাহাজ সম্প্রতি পাকিস্তানের করাচি বন্দর থেকে সরাসরি আসে চট্টগ্রাম বন্দরে। এতে দুদেশের মধ্যে রচিত হয় সরাসরি সামুদ্রিক সম্পর্ক। পোশাক শিল্পের কাঁচামাল, রাসায়নিক ও ভোগ্যপণ্য নিয়ে আবার এলো এমভি ইউয়ান জিয়াং ফা ঝাং। তবে এবারের কন্টেনারের পরিমাণ গেলবারের চেয়ে দ্বিগুণেরও বেশি। 8 শতাধিক কন্টেনার নিয়ে রোববার দুপুরে চট্টগ্রাম বন্দরে নোঙর করে পানামার পতাকাবাহী জাহাজ। বেশিরভাগ পণ্য হচ্ছে বাংলাদেশের জন্য, যেমন সোডা অ্যাশ, সুগার, পটেটো, গার্মেন্টস অ্যাক্সেসরিজ, এই সমস্ত পণ্যাদি আছে, লুব্রিকেন্ট অয়েল আছে, মার্বেল স্টোন আছে। কাস্টমস কর্মকর্তারা বলছেন, বিভিন্ন দেশ থেকে পণ্য নিয়ে আসা সব জাহাজকেই নিয়ম অনুযায়ী পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে পণ্য খালাস করতে হয়। পাকিস্তান থেকে না, সকল জাহাজের ক্ষেত্রে পণ্য যখন আসে আইজিএম সাবমিট হয়, বিল অফ এন্ট্রি সাবমিট হয়, যেগুলি আমাদের সিলেকশনের মধ্যে থাকে সেগুলি আমরা এক্সামিন করি, তারপরে স্ক্যান হয়, নানান ধরনের মেজারমেন্ট আমাদের আছে, তারপরে পণ্যগুলি খালাস। ব্যবসায়ীরা বলছেন, দুবাই করাচি চট্টগ্রাম রুটে জাহাজ চালুর ফলে নিঃসন্দেহে আমদানিকারকদের সময় ও ভাড়া সাশ্রয় হবে। যে সমস্ত দেশের সাথে আমাদের সুন্দর স্বচ্ছভাবে ব্যবসা করার সুযোগ আছে, সেগুলিকে আমাদের দেশের ব্যবসায়ীরা সেই উদ্যোগগুলোকে ব্যবহার করা উচিত। করাচি চট্টগ্রাম রুটে কন্টেইনার জাহাজ চালুর উদ্যোগ নেয় দুবাই ভিত্তিক সংস্থা ফিডার লাইন্স ডিএমসিসি। এর আগে পাকিস্তানের কন্টেইনার সিঙ্গাপুর বা মালয়েশিয়ার ট্রানজিট পোর্ট ঘুরে চট্টগ্রাম বা বংলা আসতো। এখন সরাসরি আসায় আগের তুলনায় অন্তত 4 দিন সময় কম লাগছে। এতে সাশ্রয় হচ্ছে আমদানিকারকদের সময় ও পণ্যের ভাড়া। একই সঙ্গে চট্টগ্রাম বন্দরের খালি কন্টেইনার মালয়েশিয়া, ইন্দোনেশিয়া সহ সংশ্লিষ্ট বন্দরে পাঠানোর সুযোগ সৃষ্টি হয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল। 25 ডিসেম্বর খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ক্রিসমাস। বাংলায় বড়দিন হিসাবে অভিহিত করা হয় দিনটিকে। দিবসটি উদযাপনে নোয়াখালীতে বরাবরের মতো এবারও সাজছে গির্জাগুলো। না হয়েছে নানা প্রস্তুতি। মাওলা সুজনের তথ্য চিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল্লাহ আল মারুফ।
নোয়াখালীর সোনাপুরের লুরদেরানি গির্জা আলোকসজ্জা করা হয়েছে ফটকের শুরু থেকেই। ক্রিসমাস ট্রিতে লাগানো হয়েছে রঙিন বাতি। গির্জার ভেতরে চলছে চূড়ান্ত আলোকসজ্জা। সবার ভিতরে বিরাজ করছে উৎসবের আমেজ। 24 ডিসেম্বর রাত থেকেই শুরু হবে বড়দিনের উৎসব। তবে মূল অনুষ্ঠান হবে 25 ডিসেম্বর সকালে। প্রধান প্রীতি ও প্রার্থনা হবে সকাল থেকেই। বড়দিনকে ঘিরে অনুষ্ঠানমালা চলবে 1 জানুয়ারি পর্যন্ত। এদিন স্বাগত জানানো হবে ইংরেজি নববর্ষকে। এবারের প্রার্থনায় দেশবাসীর জন্য বিশেষ চাওয়া থাকবে যেন সবাই ঐক্যবদ্ধভাবে দেশের সমৃদ্ধি উন্নয়নে কাজ করতে পারে। একই সাথে দেশের শান্তি ও সম্প্রীতি যেন বজায় থাকে তার জন্য বিশেষ প্রার্থনা করা হবে বলে জানান গির্জা কমিটি। নোয়াখালীতে আমরা বিগত প্রায় 500 বছরের ঐতিহ্য ধরে আমরা খ্রিস্টীয় এই অনুষ্ঠানগুলো করে যাচ্ছি। 31 ডিসেম্বরে আমাদের রাতে এখানে প্রার্থনা অনুষ্ঠান চলবে। বড়দিন সবার মাঝে শান্তি ও আনন্দ বয়ে আনুক এমনটাই চাওয়া খ্রিস্ট ধর্মাবলম্বীদের। ধর্মে খ্রিস্টান কিন্তু আমাদের সবাই যার যার উৎসব যার যার ফুর্তি সবাই এটাই প্রার্থনা করব আমরা যেন সবাই একতাবদ্ধ হয়ে জাতি ধর্ম নির্বিশেষে সবাই যেন আমরা একতাবদ্ধ হয়ে মিলেমিশে চলাফেরা করতে পারি। সবাই যেন দিন শেষে একসাথে মিলেমিশে থাকতে পারি, এটাই আমার চাওয়া। আরেকটি বড় প্রত্যাশা থাকে যেন আমরা বড়দিন আনন্দ সবার সাথে ভাগ করে নিতে পারি। বড়দিন মূলত খ্রিস্ট জয়ন্তী। দেশের শান্তি ও একতা যাতে বিরাজমান থাকে সেই প্রার্থনা করা হবে এবারের বড়দিনে। আমরা যে বড়দিন বলি এটা হলো আমাদের খ্রিস্ট জয়ন্তী। খ্রিস্ট জয়ন্তী উপলক্ষে আমরা আমাদের দেশের জন্য প্রার্থনা করি যাতে এই দেশে যেন শান্তি একতা ভালোবাসা যেন বিরাজমান করে। বড়দিন উৎসবমুখর করার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান প্রশাসন। পুলিশ বিভাগ রয়েছে এখানে, তারপর পাশাপাশি আর্মি বা রেব আছে, আনসার, সবার সাথে আমরা একটা সুন্দর সমন্বয়ের মাধ্যমে আমাদের এই আসন্ন উৎসবটা আমরা উৎসবমুখর পরিবেশে আমরা শেষ করব বলে আশাবাদ ব্যক্ত করছি। দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে একই সাথে সবার মাঝে যেন সম্পর্ক আরো অটুট থাকে এটাই বড়দিনের চাওয়া হবে বলে জানান খ্রিস্ট ধর্মাবলম্বীরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল। বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশকারীদের শনাক্ত ও গ্রেফতারে ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিশেষ অভিযান চালায় দিল্লি পুলিশ। বুধবার পুলিশ কর্মকর্তা কালিন্দী কুঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে। এতে 175 অবৈধ বাংলাদেশিকে চিহ্নিত করা হয়। নাসরিন আক্তারের রিপোর্ট। এবার অবৈধ বাংলাদেশি অভিবাসীদের খুঁজতে দরজায় দরজায় দিল্লি পুলিশের অভিযান। বুধবার এই উদ্দেশ্যে ঘরে ঘরে অভিযান পরিচালনা করে দিল্লি। এতে 175 জন সন্দেহভাজন ব্যক্তিকে চিহ্নিত করা হয়। পরবর্তীতে তাদের আরও জিজ্ঞাসাবাদ করে নথিপত্র পরীক্ষা করা হয়। এ সময় ব্যক্তিদের দেয়া তথ্য অনুসারে তাদের নিজ নিজ এলাকার পুলিশদের সাথে মিলে পরবর্তী যাচাই বাছাই পরিচালনা করবে একটি দল। তদন্তের ফলাফলের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেবে প্রশাসন। এনআইএর প্রতিবেদনে আরও বলা হয়েছে, দিল্লির লেফটেন্যান্ট গভর্নর VK সাক্সেনা অবৈধ বাংলাদেশির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। সাক্সেনার কার্যালয় দিল্লির মুখ্য সচিব ও পুলিশ কমিশনারকেও এক চিঠি পাঠান। এতে দ্রুত অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানায়। পুলিশের এক বিবৃতিতে বলা হয়, ক্রমবর্ধমান উদ্বেগের প্রতিক্রিয়ায় দিল্লিতে বৈধ নথিপত্র ছাড়া অবস্থানকারী বাংলাদেশিদের ব্যাপারে শনাক্ত, আটক ও প্রত্যাবাসন কাজ শুরু হয়েছে। এতে আরও বলা হয়, নিবিড় পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহের জন্য পুলিশের একটি দল ও বিশেষ ইউনিট কাজ করছে। বাংলাদেশ ভারত ইস্যুতে সাম্প্রতিক অস্থিরতার পরিপ্রেক্ষিতে স্কুলগুলোকে অবৈধ অভিবাসীদের সন্তানদের চিহ্নিত করতে ও জন্ম নিবন্ধনপত্র না দিতে অনুরোধ জানান দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন। এর পরদিনই বিশেষ অভিযানটি পরিচালনা করা হয়। এ সময় সেখানে অবস্থানরত বাসিন্দাদের নথিপত্র যাচাই বাছাই করা হয়। ফেব্রুয়ারিতে দিল্লি বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর মধ্যে অবৈধ বাংলাদেশি অভিবাসী ইস্যুতে তুমুল আলোচনার পর দিল্লি পুলিশের এ তৎপরতা। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি। সংবাদ সকালে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে একদিনের রাষ্ট্রীয় শোক আজ সকাল 10:30টায় মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন। দেশকে বিপদে ফেলতে ভারতে বসে ষড়যন্ত্র করছে হাসিনা, অভিযোগ মির্জা ফখরুলের। আরও শক্ত থাকবে মোকাবেলার আহ্বান।
অপরাধের বছর 2024 কালো অধ্যায় গণ অভ্যুত্থানে পুলিশের ন্যাক্কারজনক ভূমিকা আলোচনায় ভারতের মাটিতে এমপি আজিম হত্যা। মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর দখলে বান্দরবানের সীমান্ত ঘেঁষা দেশটি 270 কিলোমিটার এলাকা, সতর্ক সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। মামলা বাণিজ্য অভিযুক্ত ছাত্র আন্দোলনের সমন্বয়ক পুঁজি করা হচ্ছে 24-এর ঘটনা, মিলেছে প্রমাণ, বিক্ষুব্ধ জনতা। আমাদের সহকর্মীকে পেয়েছি যিনি একটি মামলার বাদী, সে তাকে আর্থিক লেনদেনের সাথে সম্পৃক্ত থাকার প্রমাণিত হওয়ার পরে আমরা তাকে সকল কার্যক্রম থেকে বিরত রেখেছি। কুষ্টিয়া নিয়ন্ত্রণহীন চালের বাজার কারসাজিতে দফায় দফায় বাড়ছে দাম, প্রশাসনের সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি, বেপরোয়া মিল মালিক। এবং পানামার পতাকাবাহী জাহাজ পাকিস্তান থেকে সরাসরি আসছে চট্টগ্রাম বন্দরে, সময় কম লাগছে অন্তত 4 দিন, সাশ্রয় হচ্ছে আমদানি খরচ। এ ছিল এখনকার সংবাদ সকাল, পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভি সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ।